এটাই আমাদের মানে সার্থকতা যে আমরা আবারও দাগিকেই ইন্ট্রোডিউস করাতে পারলাম। আসামির হ্যাঁ হ্যাঁ নিশ্চয়। প্রচন্ড হাসি পাচ্ছি, বাট আমি ক্যারেক্টারে ছিলাম। আমি যখন যাচ্ছিলাম একজন ভাই ইসলাম আলাইকুম, ভাই ইসলাম আলাইকুম। প্রচারণা ভালো হতে হবে দর্শককে সিনেমা হলে টেনে আনার জন্য। নাটকে প্রডিউস করছে, আচ্ছা তাকে সিনেমায় নিয়ে আসি। দর্শক স্বাগত জানাচ্ছি সময়ের গল্পে। আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা, আর আমার সঙ্গে আছেন একজন দাগী আসামি যাকে এই মুহূর্তে সারা দেশের মানুষ, পুলিশ, প্রশাসন সবাই খুঁজছে। তিনি আমার সঙ্গে আছেন এবং তার সঙ্গেও একজন অতিথি রয়েছেন এবং যাদের সঙ্গে আমরা কথা বলবো, আমি নামটা এই মুহূর্তে বলতে চাচ্ছি না, আপনাদেরকে সরাসরি তাদের সঙ্গে কথা বলে দিতে চাচ্ছি। নিশো ভাই দাগী আসামি বলছে এবং শাকিল ভাইকে বলছি তার সঙ্গী। কোথাও ভুল হচ্ছে কিনা? দ্য ক্রিয়েটর যে আমাকে দাগী বানাইছে। আচ্ছা, এই যে ট্রেলার, টিজার সবকিছু আমরা দেখে খুব রমরমা অবস্থা, কিন্তু মানে এই যে আবার মাঝখানে যে প্রচারণাটা, মানে সবকিছু আমার মনে হয় একদম গিলে খেয়েছে। এই আইডিয়াটা কার ছিল, ক্রিয়েটরের নাকি আসামির? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়, সবারই আইডিয়া ছিল। আমি চেয়েছিলাম যে আমি যে নিশান চরিত্র যে আসলে দাগি হয়ে ওঠে বা দাগি থেকে, তো তাকে আমরা চেয়েছিলাম যে আমাদের যারা ফ্র্যাটার্নিটির যারা সংবাদ মাধ্যমের যে মানুষজন, সাংবাদিক ভাইদের সামনে ওই চরিত্রটাকে ইন্ট্রোডিউস করাতে চাই। তো এইটা আমার একটা ইচ্ছে ছিল যে তাহলে তো আমাকে সেই অবতারে আসতে হবে, সেই পোশাকে আসতে হবে। তো সেটা আমি পিচ করলাম এবং শাকিলটা তখন ভাবলো যে আচ্ছা যদি যাবি তাহলে আমার গাড়িতে কেন যাবি বা তোর গাড়িতে যাবি, তাহলে পুলিশের গাড়িতেই যাই। তো এই সব মিলিয়ে আসলে এটা একটা ইউনিক ওয়ে হয়ে গেছে এবং সবাই খুব পছন্দ করেছে। এটা কি একটা সুদিনের বার্তা দিচ্ছে কিনা সিনেমা ইন্ডাস্ট্রিতে? আমি দেখেছি, আমি 2023-এ যখন শুরুটা হয় সে সময়ও আমি দেখেছি যে এই যে প্রচারণা নিয়ে রাফি তখন খুব ওয়ান স্টেপ ফরওয়ার্ড ছিল এবং আমাদের সেই সময় আমাদের সাথে এসেছিল যে প্রিয়তমা, তারাও খুব একটা প্রচারণার যে স্টেপগুলো। 2024 আমার কোনো কাজ আসে নাই, এদের তুফান আসছে। তো আমি এই যে আমেজটা, এটা কিন্তু আসলে আমি যেমন এক্সপিরিয়েন্স করতেছি, ইটস লাইক 2023 থেকেই একটা আমি চেঞ্জ আমি দেখতে পাই আমার চোখে। তো আমাদের ঈদ তো আসলে দাগি, অবশ্যই। তো সেই জায়গা থেকে চেষ্টাটা দর্শকের কাছে পৌঁছে দেওয়ার যে আমাদের যে আগ্রহটা, এটা এবং সবারই যে আগ্রহটা, সেটা আমার কাছে মনে হয় ইন্ডাস্ট্রির জন্য বেশ পজিটিভ। এটা নিয়ে আসলে আমি শাকিল ভাইয়ের কাছে একটু জানতে চাই যে এটা আসলে কতটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য সুদিনের বার্তা বহন করছে বা কোন দিকে যাচ্ছি আমরা। প্রচারণাটা যখন করি বা কোনো প্রমোশনাল কন্টেন্ট নিয়ে যখন হাজির হই, কিসের জন্য? সিনেমাটা দেখার জন্য, দর্শককে তৈরি করা। কিন্তু আমাদের মেইন উদ্দেশ্য কিন্তু সিনেমাটা। সো আমি প্রচারণা ভালো হতে হবে দর্শককে সিনেমা হলে টেনে আনার জন্য, দর্শকের সেই আগ্রহটা তৈরি হতে হবে। আজকে সেটা ট্রেলার বলেন, টিজার বলেন, হাজির হওয়া প্রেস কনফারেন্সে, সবসময় বলি যে সিনেমাটা ভালো হতে হবে। দর্শককে আপনি একবার নিয়ে আসতে পারবেন অনেক মুখরোচক, অনেক প্রমোশন দিয়ে, কিন্তু দর্শক যদি এসে ভালো সিনেমাটা না পায়, তাহলে কিন্তু দর্শক চিটেড ফিল করবে। সো এন্ড অফ দ্য ডে আপনার সিনেমাটা ভালো হতে হবে। আপনি দেখেন বাংলাদেশের ইতিহাসে যত সিনেমা হিট হয়েছে, প্রত্যেকটা কন্টেন্ট হিসেবে খুব ভালো। আপনি ধরেন অনেক ভালো ফাইট, অনেক ভালো গান, অনেক ভালো ট্রেইলার, অনেক ভালো টিজার করলেন, কিন্তু সিনেমাটার গাঁথুনিটা ঠিকঠাক না, অথবা সেটার স্টোরি টেলিংটা ঠিকঠাক না, দর্শক কিন্তু সেটা রিজেক্ট করে দেয়। সো এইটা আমরা অতীতেও দেখেছি। তো সব মিলিয়ে আমাদের উদ্দেশ্য একটাই, যে ভালো সিনেমা বানানো এবং ভালো গল্পের ভালো নির্মাণ তৈরি করা। অবশ্যই। আর যেখানে আফরান নিশো আছে, কোনো আরেকটাতে শাকিব খান আছে। মানে এখন কেমন লাগছে আপনার সিনেমার শুটিংও করছে শাকিব খান এই মুহূর্তে, মানে চলছে। কিভাবে সম্ভব? তাণ্ডবের শুটিং চলছে এই মুহূর্তে। তো সেখানে একজন শাকিব খান, একজন আফরান নিশো, মানে আপনার ফিলিংসটা কেমন? অফকোর্স এটা তো অফকোর্স খুবই ভালো, কারণ আমরা প্রোডাকশন হাউস হিসেবে আমাদের SVF আলফাই এন্টারটেনমেন্ট লিমিটেড, আমরা যে অ্যাটলিস্ট বছরে 3-4টা সিনেমা আমরা করার যে প্ল্যানটা নিয়েছি, সেখানে তো সবাইকে নিয়েই তো আসলে ইন্ডাস্ট্রি। প্রিয়তমার যে সিনেমাটা হয়েছিল সেখান থেকে কিন্তু একটা টার্নিং পয়েন্ট। তারপর যখন তুফান হলো, সেটা আরও অন্যভাবে উপস্থাপন করলাম তাকে আমরা।
ও নাটক ইন্ডাস্ট্রি থেকে এসছে, নতুনভাবে আমরা সিনেমাতে নিশোর পদার্পণ, কিন্তু সেই ভয়টা কিন্তু ও প্রথম সিনেমাতে আমাদেরকে কাটিয়ে দিয়েছে। যদিও আমরা প্রায় 15-20 বছরের বন্ধু, সারাক্ষণই আড্ডাবাজি হচ্ছে সারাক্ষণই, কিন্তু কাজের জায়গায় তখন ক্রিয়েটিভ ডিসকাশন বললে ভুল হবে। এখানে আমি একটু জানতে চাই যে গল্প শুনে কি বন্ধুর কথা মাথায় এসেছে নাকি অভিনেতা নিশোর কথা মাথায় এসেছে? আমি বলি আমার আসলে কিছু ব্যাপারে কিছু বায়াসনেস আছে। আচ্ছা, তো আমার প্রথমে মনে হয় যে না, আফরান নিশোরকে নিয়ে একটা সিনেমা বানাইতে হবে, এটা সবসময় আমার মনে হয়। আবার এখানে আমাদের নিশান, তো এখানে কিন্তু নিশো মনে হওয়ার কোনো সুযোগই নাই, নিশান। আপনারা দেখবেন যে নিশো যেই সময় সাইরেন বাজিয়ে বাজিয়ে যাচ্ছিল, তো আমি দেখছিলাম যে আশেপাশে তখন অনেক ট্রাফিকও ছিল, আশেপাশে লোকজন যে তাকাচ্ছিল, গুলশান থেকে আফরান নিশো গ্রেফতার। একদমই তাই। আমি যখন ফার্স্টে মানে ছবিটা দেখলাম, একটা ছবি যে গুলশান থেকে আটক, আর ছবিটা তো জেনুইন ছিল, বলে কি ওইখানকার শুটিং স্পট থেকে কেউ মনে হয় তুলে রাখছিল, আজকে পোস্ট করলো। পরবর্তী তো ভিডিও দেখলাম, লাইভ দেখলাম, ভিতরে প্রচন্ড হাসি পাচ্ছি। বাট আমি ক্যারেক্টারে ছিলাম, আমি যখন যাচ্ছিলাম একজন ভাই আসসালামু আলাইকুম, ভাই আসসালামু আলাইকুম। আরেকজনের সঙ্গে কথা বলে শুনলাম যে সেটে নিশো ভাই খুবই ফান করে, কিন্তু আপনি কিভাবে এভাবে গম্ভীর একটা মুড কিভাবে ধরে রাখেন? মানে আমার কয়েকবার হাসি পেয়েছে। আমি ক্যারেক্টার থেকে পিছনে তাকাই দেখি পুলিশের গাড়িতে রনি ভাই এবং আমিও উঠেছি, ওর এক্সপ্রেশন দেখে আমাদের হাসি উঠে যাচ্ছে, কিন্তু আমরাও ভালোই অভিনয় করছি আমার ধারণা। ওখানে কিন্তু দর্শককে এই যে এই নতুনত্ব একটা দেয়া, সো কেন যে মানে আমরা তো চাচ্ছি যে দর্শকের অ্যাটেনশনটা নেয়ার। এই প্রমোশনটা ছিল আসলে আমাদের গল্পের সাবটেক্সট বা যে আমাদের গল্পের যে চরিত্র সেটাকে নিয়ে। সো ইটস একজন দাগিকে নিয়ে আমার মনে হয় যে এটাই আমাদের মানে সার্থকতা, যে আমরা আবারও দাগিকেই ইন্ট্রোডিউস করাতে পারলাম। সে এত সহজে কনভিন্সড হয় না, তার আগে মানে গল্পটা তাকে ইমপ্রেস করতে হয়। আসলেও সেই গল্পটা কেমন ছিল? কবে আপনি ভাবলেন যে এটাই আপনি? না, আমি ভাবলাম যে নাটকে প্রডিউস করছে, আচ্ছা তাকে সিনেমায় নিয়ে আসি। সব কিন্তু নাটক করে দিয়েছে সবগুলো প্রথম, কিন্তু সুরঙ্গ কিন্তু ফার্স্ট তার মুভি। ওর সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে যে আমাদের এখানে প্রডিউসার বলতে যেটা বোঝায়, আচ্ছা, বা ইনভেস্টর আমরা যদি বলি, এদের খুব কম মানুষ আছে যাদের ক্রিয়েটিভ অ্যাঙ্গেলটা আছে মাথায়, থট প্রসেসের, যারা গল্পের আন্ডারস্ট্যান্ডিং বোঝে এবং মার্কেটটা বোঝে একই সাথে এবং ডিস্ট্রিবিউশনটাও বোঝে একসাথে, সবকিছু বোঝে। মানে তার মানে স্মার্ট যে পার্সন, এটার সংখ্যা খুবই কম। তার মধ্যে ওয়ান অফ দ্য স্মার্টেস্ট হচ্ছে আমার বন্ধু, হ্যাঁ, শাহরিয়ার শাকিল। এর কাছে মানে আমাদের কাছে আসার আগেই 5টা গল্প যেটা ওর কাছে যায় সেটা অফ হয়ে যায় স্মার্টলি। হ্যাঁ, তো ওইটা একটা প্রসেসে রিফাইন হয়েই আমাদের কাছে আসে, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর বিষয়। তারপর যেটা আসে সেটা আমরা বসি। তো এরকম একটা জায়গার থেকে আমি বলবো প্রফেশনাল জায়গায় একজন শাহরিয়ার শাকিল, বন্ধু মানুষের বাইরে খুবই প্রফেশনাল এবং খুবই যোগ্য। তো এই জন্যই কিন্তু ওর গ্রাফটা কিন্তু মানে আমার তো এটা দ্বিতীয় সিনেমা, ওর তো এটা তৃতীয় সিনেমা। তো ওর গ্রাফটা আফটার সুরঙ্গ, তুফানের গ্রাফটা তো এই। এখন উই আর থিঙ্কিং অ্যাবাউট দাগি, দেন তাণ্ডব। সো আমি যদি ব্যক্তি আমাকে আমার বন্ধুর অন্য একটা পয়েন্ট অফ ভিউ থেকে আমি যদি আমার বন্ধুর দিকে তাকাই, ওর কোম্পানি অ্যান্ড ওকে, আমি তো ওর গ্রাফটা খুবই গ্র্যাজুয়ালি উপরের দিকে দেখতেছি। তো এটাই হচ্ছে ওর যোগ্যতা। আই এম ব্লেসড এই কারণে, কারণ সারা পৃথিবীটা এখন কিন্তু কন্টেন্ট ইন্ডাস্ট্রিটা হয়ে গেছে একদমই গল্প নির্ভর। আপনি অ্যাস্থেটিক্যালিও এটাকে রিচ হতে হবে, আবার পপুলার জনরাও গল্পটা বলতে হবে। কারণ আপনার সামনে নেটফ্লিক্স আছে, আপনার অ্যামাজন প্রাইম আছে, অন্যান্য ভালো সব প্ল্যাটফর্মগুলো আপনার হাতে, সোশ্যাল মিডিয়া আপনার হাতে। তো আপনি যখন কোনো কন্টেন্ট বানাচ্ছেন, সেই কন্টেন্টটাকে পপুলার জনরায় বলতে হবে এবং ঠিকঠাক গল্পটা বলতে হবে। সো সেই ক্যারেক্টার হয়ে ওঠার জন্য নিশো তো পারফেক্ট। এই যে পপুলার জনরা মানে কি নেগেটিভ নামগুলো আজকাল এত শুনছি, এই যে দাগি, বরবাদ, জঙ্গলি, মানে কেন এটা কি খুব পপুলার হয় নাকি আসলে নেগেটিভ দিয়ে পজিটিভ টানা এরকম কোনো বিষয় আছে? ও মানে নামের ক্ষেত্রে? জি জি, নাম তো না, আমার কাছে তো নামগুলো মোটো নেগেটিভ লাগছে না। শুধু একটা ক্যাচি টাইটেল হলেই হবে না, সেই কেন টাইটেলটা হলো গল্পটাকেও ক্যারি করতে হবে। হ্যাঁ, সেটা জাস্টিফিকেশন থাকতে হবে গল্পের মধ্যে, যে কেন আমার সিনেমার নাম দাগি। তো সেটা আমার মনে হয় সেটা আমরা মানে দাগি ইটসেলফ, হ্যাঁ ঠিক আছে, চেষ্টা করি নাম দাগি, ইট সাউন্ডস লাইক হচ্ছে আমরা যেভাবে সমাজ যেভাবে ইউজ করি, দাগি মানে হচ্ছে ইটস লাইক সামথিং নেগেটিভ।
ইউ আর রাইট, বাট আমার কাছে হচ্ছে ইটস এ মেটাফোর। Metaphorically মানে use করা মেটাফরিক্যালি ইউজ করা হয় এই জন্য যে দাগটা জেলে একজন অনেক বিগার ক্রাইমের জন্য যায় তাকেই আমরা দাগি বলি, হ্যাঁ, বাট আমাদের সকলের শরীরেই দাগ আছে, আমরা কেউ দাগি না, কারণ আমরা ওটা লুকাতে পারি। সো ওই যে একটা যে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা অ্যাজ এ অডিয়েন্স, আমি যখন দেখব একজন দাগিকে, তো এই গল্পের মাধ্যমে যে মেসেজটা দেওয়া হয়েছে বা যে গল্পটা বলা হয়েছে, তখন তাদের পারসেপশন কি চেঞ্জ হয় কিনা, বা তাদের পারসেপশনে কি আসে, এই যে এতগুলো প্রশ্ন নিয়ে তারা বের হবে, সেটাই আমরা চাই। যে এই জন্য এটা দাগি, ইটস এ পিওর ইয়েস কমার্শিয়াল ভাইব ইজ দেয়ার, বাট এটা একদমই গল্প নির্ভর একটা গল্প। আচ্ছা, কি স্পেশাল ছিল যার জন্য নিশো দাগি আসামি হতে চাইলো? মানে গল্প ইটসেলফই আসলে স্পেশাল ছিল। এর আগে আমি অলরেডি অনেক দিন আগেই আমার আপনার সুরঙ্গর সাথে আমার দুটো সিনেমার সাইন হয়ে গেছে। দেন উই আর থিঙ্কিং অ্যাবাউট যে কোন গল্প নিয়ে আগাবো অ্যান্ড দেন ফাইনালি আমরা একদমই এই গল্পটা যখন আসে তখন আমরা একদম শিওর শট মানে হচ্ছে যে আমাদের তরফ থেকে আমাদের একইভাবে সবার ভালো লেগে যায়। এরপরে আমি যদি বলবো যে দ্য ক্রিয়েটর বা দ্য মেন্টর, যে কারণ ওর সাথে তো আমার চুক্তি হয়ে গেছে, আমাকে করতেই হবে, এখানে তোর নাম বলতে পারছি না। তো এরপরে হচ্ছে শিহাব শাহীন এবং আরো অনেকের নাম আছে। অনেক সময় যে সবার নাম নিতে পারি না, খারাপ লাগে, হ্যাঁ, অনেকের নাম আছে যারা আমাদের এই ক্রিয়েটিভ হ্যান্ডেলে পুরো বিষয়টা হ্যান্ডেল করছে। কমার্শিয়াল জনরা মানে খুব এই যে নাচ গান নায়ক এই ধরনের ইয়াটা বেশি মনে হয় মানুষ দেখে দেখে অভ্যস্ত, কিন্তু আপনি যে শুরু করেছেন সেটাও সুরঙ্গ, ব্যাংক ডাকাত, মানে একটা ভিন্ন জনরা, ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন। আবার এই যে দাগি আসামি, মানে এগুলো কি মানে খুব চ্যালেঞ্জ মনে হচ্ছে না? খুব ভালো লাগছে যে এইগুলো আমি এই ধরনের গল্প আমি খুব ভালো এনজয় করছি বা দর্শক পছন্দ করছে? না দেখুন, মানে ভালো গল্পের শেষ নাই। হ্যাঁ, আমাদের এখানে there is a community, the intellectual group, যারা হচ্ছে তাদের কাছে এই গল্পটাও হয়তোবা ভালো হবে না, তারা আরো ভালো গল্প চায়। আবার there is a group, the commercial পার্সপেক্টিভে যারা চিন্তা করে একদমই কট্টর, তাদের কাছে এটার মধ্যে কোনো কমার্শিয়াল এলিমেন্ট নাই, এরকম তো হয়। কিন্তু আমি বলতেছি যে দ্য ব্লেন্ডিং, কমার্শিয়াল ভাইব অ্যান্ড দ্য ম্যাস পিপল অ্যান্ড দ্য ক্লাসি পিপল, দুইজনের ব্লেন্ডিংটা আমরা চাই। কমেডিটাও করতে হবে, সিরিয়াস ড্রামা ওরিয়েন্টেড কাজও করতে হবে, অ্যাকশনও করতে হবে, থ্রিলার। এখন আমরা একটা ছকে যেটাকে আমরা কমার্শিয়াল বলি, সেটাকে আমরা হয়তো বলে ফেলি ওইটাকে যে কনভেনশনাল ওয়েতে যে নির্মিত, যে আমার একটা গান এখানে আসছে না, গল্প যেটা ও বলে ফেলছে, হুট করে চলে আসলো, একটা আইটেম সং এর দরকার নাই, কিন্তু আমি এখানে গানে কিন্তু কোনো প্রবলেম নাই, আমাদের গানেও প্রবলেম নাই, ফাইটেও প্রবলেম নাই, কিন্তু রিজন থাকতে গল্পটা এগিয়ে নেওয়ার একটা। সো এটা আমাদের ছোট্ট করে, এটা আমাদের একটা ওয়ান কাইন্ড অফ হয়তোবা প্রতিবাদ, বা আমরা এইভাবে গল্পটা ডিল করতে চাই, অভিনয়টাকে গল্পটাকে অনেক বেশি প্রায়োরিটি দিতে চাই, এবং আমার ঝুলিতে আমি এই সুন্দর সুন্দর গল্প রাখতে চাই। নাটকের ক্ষেত্রেও আমি অনেক টাফ ক্যারেক্টার করার, আমি একটু আরবান অ্যাডভান্টেজ আছে, আমি একটু হিরোইটিক জেস্টারে যে করে ফেলতে পারতাম, কিন্তু আমি ওইটা আমার কাছে চ্যালেঞ্জ, ওইটা আমার রেসপন্সিবিলিটি। শুধু এই সিনেমার জন্য ওকে 15 কেজি ওজন, 10 কেজি ওজন বাড়াতে বলা হয়েছিল, ও 15 কেজি ওজন বাড়িয়েছে ক্যারেক্টারের জন্য। 2 বছর তো টাইম নিয়েছেন, কিন্তু মাঝখানে কি দাগি আসামির মধ্যে কি চেঞ্জ আনতে হলো? মাঝখানে একাধিক গল্পের স্ক্রিপ্টিং দেখা শেষ, এর সাথে অনেকগুলো মানে চুক্তি শেষ, এগুলো বলা যাবে না তো। সিঙ্গেল স্ক্রিনগুলো সারা বছর থাকে বন্ধ। আসলে এখানে কি কোনো আপনাদের অবশ্যই অনেক দাবি আছে, কিন্তু আমাদের দৃশ্যমান দাবি আমরা কেন দেখতে পাচ্ছি না যে আপনারা কোনো কিছু করছেন? হলের এই অবস্থা কেন? কারণ বছরে 2টা সিনেমা পাচ্ছে, 2 ঈদে, পুরো সারা বছর ফাঁকা থাকছে। সো হল মালিকরা তো আসলে কিছু করার নাই, তাদের চাইলেও সে হলটাকে রেনোভেট করে ফেলতে পারছে না, অনেক সুন্দর করে ফেলতে পারছে না। আবার আমাদের প্রবলেম হচ্ছে আমরা বলছি হল মালিকরা আমাদেরকে কম রেশিও দিচ্ছে, আমাদের যে প্রডিউসার্স কাট সেটা কেন পারছে? কারণ আমরাও বড় সিনেমা যখন বানাতে যাচ্ছি সেই টাকা উঠানো সম্ভব হচ্ছে না এই ইনফ্রাস্ট্রাকচারে। অবশ্যই। সো এটা ঠিক হবে কিভাবে আমি বলি, যেমন তুফানের পরে কিন্তু আপনি দেখবেন যে অনেক নতুন 5 বছর পর হল খুলেছে, 10 বছর পর হল খুলেছে, এরকম হয়েছে। তারপর আমরা যখন সুরঙ্গ নিয়ে আসলাম, মাল্টিপ্লেক্সে সমস্ত মাল্টিপ্লেক্স মিলিয়ে সুরঙ্গ 1 নম্বরে ছিল, হাইয়েস্ট গ্রসার ছিল সেই ঈদে সব সিনেমার মধ্যে।
সো আমরা ডিফারেন্ট অ্যাপ্রোচটা কেন নিচ্ছি, কারণ সব ধরনের দর্শককে নিয়ে আসার জন্য। আপনি যদি সিনেমাটা দেখতে বসেন, ফার্স্ট সিন দেখা শুরু করলে লাস্ট সিন না আসা পর্যন্ত আপনি উঠতে পারবেন না, আই ক্যান গ্যারান্টি ইউ। সো শিহাব শাহীন এইভাবেই গল্পটার গাঁথুনিটা এইভাবেই করেছে। তোদের ওই ই টিকিটিংটা চালু হয়ে যাওয়াটা অনেক দরকার। হ্যাঁ, তো সেটা তো পুরোপুরি আমাদের হাতে না, ডেফিনেটলি আমরা, বাট এটা নিয়ে আমরা কথা বলছি। ই টিকিটিং হয়ে গেলেই বক্স অফিস ই টিকেটিং এটা তো মাস্ট। একটা দেশে আমি আজকে কয়টা টিকিট সেল করছি এটা আমি জানতে পারছি না প্রোডিউসার হিসেবে, সেটা আমার জানতে হচ্ছে এক সপ্তাহ পরে, অথবা যখন আমাকে জানানো হচ্ছে যে রিপোর্ট পাঠানো হচ্ছে সেটা ফ্যাব্রিকেটেড রিপোর্ট হচ্ছে। সো এটা খুবই মুশকিলের ব্যাপার। এটা যদি গভর্নমেন্ট যদি ইনিশিয়েটিভ নেয় তাহলেই সম্ভব। হ্যাঁ, অফকোর্স প্রডিউসারদের এবং এক্সিবিটরদের সবাইকে একসাথে বসে একটা টেবিলে বসে সিদ্ধান্ত নিয়ে আসলে এটা এগিয়ে নিতে হবে। বাট বক্স অফিস অ্যান্ড ই টিকেটিং ইজ আ মাস্ট। আমার সিনেমা, আমি বলি, আমার যদি সুড়ঙ্গ বাংলাদেশে যদি 50টা মাল্টিপ্লেক্স থাকতো, 50টাই প্রথম 2 সপ্তাহে হাউসফুল থাকতো। যদি আমার তুফান 100টা মাল্টিপ্লেক্স থাকতো, 100টাই হাউসফুল থাকতো। তাহলে তো আর আমরা দেখা যাচ্ছে যে শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচারের কারণে একটা বড় ছবি বানিয়ে টাকা তুলতেই আমাদের নাভিশ্বাস উঠে যাচ্ছে। যে আমার কনজিউমার আসলে কি কনজিউম করতে চাচ্ছে সেটাই তো আমি জানি না। ও কি সুড়ঙ্গ দেখতে চায়, ও কি তুফান দেখতে চায়, নাকি ও দাগি দেখতে চায়, আমি কিন্তু জানি না আসলে। এখন মাল্টিপ্লেক্স গুলো তো সারা বাংলাদেশে ছড়িয়ে যেতে হবে, ঢাকা বেজ হলে তো হবে না। সো প্রচুর মাল্টিপ্লেক্স, অথবা মাল্টিপ্লেক্সও হওয়ার দরকার নেই, আপনি সিঙ্গেল স্ক্রিন করেন, সেটাই মাল্টিপ্লেক্সের মতো করে করেন, সেটা হচ্ছেও কিছু। ঈদের সময়ে একসঙ্গে অনেক সিনেমা আসছে, আসলে এই ব্যাপারটা নিশু ভাইয়ের কাছে জানতে চাই যে একসঙ্গে ঈদের সময় কিন্তু অনেকগুলো সিনেমা আসছে। আবার আগের সময় যেটা হতো যে আগে একটা সময় ঈদে কোন সিনেমা যাবে একটা লটারি হতো, কিন্তু পরে সেই সিনেমাগুলো যেত। এখন সারা বছর সিনেমা নেই, কিন্তু ঈদ কেন্দ্রিক সিনেমা। এটা কি, এটা আসলে কি আমাদের ইন্ডাস্ট্রির জন্য কতটা ভালো? আমি অনেকগুলো রিলিজ, মানে এক একজনের পারসেপশন বা এক একজনের পয়েন্ট অফ ভিউ এক এক রকম, কিন্তু আমার কাছে মনে হয় যে একটা ইন্ডাস্ট্রিতে যেমন 5জন ভালো প্রডিউসিং টিম থাকা দরকার, 5জন মেল প্রোটাগনিস্ট, 5জন ফিমেল প্রোটাগনিস্ট, 5জন ডিরেক্টর তো অ্যাটলিস্ট ভালো থাকা দরকার। যদি আমি ইন্ডাস্ট্রি বলতে চাই, তাহলে এরা যদি প্রতি বছরই তাদের যদি প্রফেশনালি কাজ করে, তাহলে তো ঈদে 5টা ছবি আসতেই পারে। এবং অল থ্রু ইয়ার একজন প্রোটাগনিস্ট যদি 3টা করে সিনেমা করেন, 2টো ঈদ এবং বাইরে, তাহলে 3-5-15টা সিনেমা অ্যাটলিস্ট ইয়ারলি আসা উচিত। তাহলে এইটা যে একটা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, এবং এখানে যে এন্টারটেনমেন্টের যার সাথে যারা সম্পৃক্ত, তারা যে ব্রেড অ্যান্ড বাটার, মানে প্রফেশনালি কাজ করবে, শুধুমাত্র প্যাশন তো না, উই নিড মানি টু সার্ভাইভ। একজন প্রডিউসার সেটা যেটা ঢালবে সেটা তো উঠে আসতে হবে। তাহলে আমরা ইন্ডাস্ট্রি এটাকে ঘোষণা করার আগে আমাদের এই ভলিউম অফ ওয়ার্ক দর্শকের কাছে পৌঁছাতে হবে, এবং ভাইস ভার্সা। দর্শকে এটাকে ওয়ার্ম ওয়েলকাম করবে যে আমাদের এটা ইভেন্ট, একটা মুভি আসা মানে আমি মুখিয়ে থাকবো কখন যাবো। সো এইগুলো তখনই পসিবল, তখনই আমি একটা সিনেমাকে একদম স্টেটমেন্ট দিতে পারি, দিস ইজ হিট অ্যান্ড দিস ইজ বক্স অফিস কালেকশন। এটা একটার সাথে আরেকটা না এত অতপ্রতভাবে জড়িত। এবং আমাদের চোখ যখন বড় হয়ে গেছে বাইরের কন্টেন্ট দেখে, ইউটিউব সবকিছু দেখে, সো আমাদের একটা কোয়ালিটি মেক শিওর করতে হবে। মানে আমি নাটক থেকে এখানে আসার পর আমি একটা কোয়ালিটি পর্যন্ত সেটাকে অফ করতে পারি না, এর নিচে আমি যেতে পারি না। এই একটা জিনিস গল্প নির্ভর, এটা এতটুকু হতে হবে, এর বাইরে করতে পারি না, কারণ আমার কাছে ইললজিক্যাল লাগে। এটা আমার ধরন। কিন্তু আলটিমেটলি গুড কম্পিটিশন যদি থাকে, তাহলে এই আন্ডারস্ট্যান্ডিং সবাই চাবে যে আমরা এখন পর্যন্ত জানি যে ঈদেই সবচেয়ে বেশি ছবির যে ফিডব্যাকটা সেটা মেইন 2টা ইভেন্ট হচ্ছে 2টা ঈদ। তো সেখান থেকে তো কেউ আসলে দর্শকদের ডিপ্রাইভ করতে চায় না। ঈদর আমাদের প্রথমে মাথায় আসে শাকিব খান, তারপরে আফরান নিশো, শরীফুল রাজ, তো এই তো আমার কাছে তো কোনো অপশন নাই। তো আমার এর ভেতরে ঘুরপাক খেতে হচ্ছে। ঈদের সময় দর্শক হলমুখী হয়, অন্য সময়টায় কিন্তু দর্শক হলে যাচ্ছে না। তো দর্শককে আসলে ভালো কন্টেন্ট দিয়ে তো নিতে হবে। অবশ্যই। এত চ্যালেঞ্জ আপনি তাকে দিয়ে নেওয়ালেন, আবার গানটা কিভাবে ভাই? ওকে আমি নায়ক বানাই নাই, বাট ওকে আমি গায়ক বানাইছি, এটা বলতে পারবো। কিভাবে গানে যুক্ত হলেন বা গাইলেন? গল্পটা কেমন, একটা গান সে আমাকে পাঠাইলো, আচ্ছা, যে দোস্ত গানটা দেখতো। এটা আমার জন্য বিগ সারপ্রাইজ ছিল যে এই গানটা, আমি এটা কোত্থেকে আসলো, বলে যে এটা আমরা বানিয়েছি।
একটু শুন। তো আমার কাছে খুবই এনার্জেটিক অ্যান্ড লিরিক্যালি আমার কাছে খুব মানে ইটস এ মেটাফোর অ্যান্ড রিয়েল সিনারিও অ্যান্ড দ্য সিনেমার সিচুয়েশন সব কিছু ব্লেন্ডিং। সো যে আমাদের লিরিসিস্ট রুশো, উনি এত ভালো লিখছেন আর নিধি এত ভালো গাইছে। তো এরপরে আমি বলছি যে ও তাই না, এটা তো মনে হয় যে আমি গাচ্ছি এরকম এরকম, এটা বলতে পারি নাই, গেয়ে ফেল। হ্যাঁ এটা বলতে পারি নাই। তো শাকিল সাথে বলছে তাহলে গিয়ে ফেল। আমি বলছি যে এটা তো অনেক হাই পিচ। আমি নিধিকে জিজ্ঞেস করলাম এটা কি বল, ও তখন বললো মনে হয় এ মাইনরে, আচ্ছা অনেক হাই পিচ। আমি বললাম যে এটা করতে হতে আমার একটু প্র্যাকটিস করতে হবে, এটা তো এত কুইক এটা পসিবল না। তখন নিধি আমার বললো যে ভাই আপনার টেনশন করেন না। আমি বলছি আমারটা হচ্ছে ডি শার্প, ম্যাক্সিমাম সময় ডি শার্প, ইতেও আমার একটু কষ্ট হয়। তো বললো যে ভাই আপনার মতো করেই, আপনার গাইতে হবে না, আপনার মতো করেই আমি একটা ফাইল পাঠাচ্ছি, ওটা আমার করা হয়ে গেছে। আচ্ছা তো তখন পাঠালো, তখন আমি বলছি না না ও সাউন্ডস গুড, এর মধ্যে একটু 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 আর একটু একটা এফেক্ট দিয়ে গলার একটু একটু ভারী কি ভাব দিয়ে একটু হাস্কি করে গাওয়া যেতে পারে এগ্রেশন দিয়ে। তো পরে আমি গেছি, আমি তো ধারণা ছিল যে 2-3 ঘন্টা লাগবে। আচ্ছা নিধির স্টুডিওতে গেছি, 20 জাস্ট মানে একবার করে ভয়েস দিছি। 20 মিনিটসের মধ্যে সে ভয়েস নেওয়া শেষ। কিছু কিছু জায়গায় দাগি 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 এরকম দিলাম, গান গাইলাম, র্যাপ পোর্শন করলাম। 20 মিনিটসের মধ্যে ভয়েস ডান। দেন বলছে ভাই একটু বসেন। কি বলেন না বসেন একটু। ও নিজেই বলছে ভাই এটা কিন্তু মাস্টারিং হয় নাই, আচ্ছা মাস্টারিং করতে হবে, আরো একদিন সময় লাগবে, কিন্তু এটা আমি জানি আপনি গাড়ি নিয়ে আসছেন, আপনি গাড়িতে গান শুনবেন, এই জন্য আপনার জন্য এটা গিফট, এটা সাথে সাথে রেডি করে দিয়ে দিলাম আপনাকে। 1 ঘন্টার মধ্যে আমাকে গান রেডি করে আমি শুনতে বাসায় চলে আসছি। কি মনে হয়েছে যে থাক নায়কের থেকে গায়ক হওয়া অনেক ইজি হবে? স্টাফ এটা একটা মানে বিশাল বড় দায়িত্ব। সিঙ্গারদের তাদের যে গায়কি, এত স্টেজের সামনে এত মানুষ থাকে, এত মানে তারা দুলতে ওরা থাকে, তৈরি করা একদম। হ্যাঁ এই কমিউনিকেশনটা অ্যাজ এ সিঙ্গার, আমরা আর কিছু না হলেও স্যাড হলেও গান শুনি, এই যে কমিউনিকেশন একটা 3 মিনিটের একটা গান দিয়ে যে সুন্দর বিল্ড আপ হয়, সো ওইখানে আমার জেলাস হয়। আবারও তোমার সঙ্গে কি কমফোর্ট জোন? তো অবশ্যই একবার কাজ করেছেন, তো মানে আবারও কেমন ছিল এই এটা জার্নিটা? ও বললো যে না দ্বিতীয় সিনেমাটা তোমার সঙ্গে করতে চাই, তখন দিয়ে দিই। এই যে আগের থেকে সারেন্ডার, মানে এটা ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে প্রথম সিনেমার সময়ও অনেকে প্রশ্ন করেছে সোশ্যাল মিডিয়াতে ওয়াই তমা মির্জা, এবং আফটার সুড়ঙ্গ দেখার পর সবাই সবার অ্যান্সার পেয়ে গেছে, কারণ ওই চরিত্রতে তমা দুর্দান্ত অভিনয় করেছে আমার চোখে দেখা, দি বেস্ট। তো দাগির সময়ও আমরা চিন্তা করছিলাম, ভাবছিলাম, আমাদের ডিরেক্টর শিয়াব শাহিন অনেকের সাথেই বসছিল, হ্যাঁ, কারণ থাকে না অনেকেই ভাবে যে একই জুটি একই, আমি কেন একই ওই সেম কাস্টিং নিয়েই কাজ করব, এরকম অনেকে ভাবে না। তো সে অনেকের সাথে বসার চেষ্টা করেছে, অনেকের সাথে বসেছে, কথা বলেছে। তো আমি তখন বলতাম যে আমারও অডিশন নেওয়া হোক, মানে আমরা কেউ এরকম রিজিট না যে আমি লাভ টু যে আমি একটা স্ক্রিন প্লে দিয়ে সেটাকে পাস করে আসলাম, এটা ওয়ার্ল্ড ওয়াইডই হয়। তারপরে শিয়াব শাহিন যখন তোমার স্ক্রিন টেস্ট নিয়েছেন, আমাদের যে চরিত্রটা করতে হবে, তো তারপর সে শুটিংয়ে যায়, এবং আমার কাছে মনে হয় যে এই দাগি দেখার পরও মানুষ এটাই অডিয়েন্স এটা তার কাছে মেক সেন্স করবে যে এই চরিত্রটা আসলেই মনে হবে যে তোমার জন্য লেখা হয়েছে। নিশো ইজ রাইট, মানে তমা সুরঙ্গতে যে পারফরমেন্স দর্শক দেখেছে, সো ওই ক্যারেক্টারের প্রতি তো জাস্টিস করেছে। আমি এই দাগিতে এবার যে নিশান এবং জেরিন ক্যারেক্টার করেছে তমা মির্জা, তো দর্শক দেখার পর বলবে যে এই ক্যারেক্টারটা তমা মির্জাই করা দরকার ছিল। আমার দর্শক হিসেবে মানে ইচ্ছা যে আমি নিশোর সঙ্গে আরো অনেক ডিফারেন্ট আর্টিস্ট দেখতে চাই, কো আর্টিস্ট দেখতে চাই, আমি তাকে বিভিন্ন জনরায় দেখতে চাই। আসলে নিশ্চয়ই আপনারা দুইজনেই না, সুরঙ্গের সাথে এই জনরা একদমই মিল নাই দাগির, ইটস আ টোটালি ডিফারেন্ট। এবং আমাদের সেলিম ভাই রিপিট কাস্ট, আমি যদি শহীদুজ্জামান সেলিমের কথা বলি, তার চরিত্র একদমই একটা ছিল এই মেরুতে, এখন দাগিতে অন্য মেরুতে, হ্যাঁ। এবং আমার সাথে স্ক্রিন শেয়ার হয়েছে, আমাকে যে অভিনয় প্রথম নিয়ে আসছিল, যার হাত ধরে আসছে আর কি, গাজী রাখায়ের নাটকে, ওনার সাথে কাজ করা হয়েছে, মনিরা মিঠু ইজ দেয়ার।
সুনেরা বিনতে কামাল ইজ দেয়ার। সুনেরা হ্যাঁ, ওর চরিত্রটাও ভেরি ডিফারেন্ট অ্যান্ড ভেরি ইউনিক। রাজীব সালিন ইজ দেয়ার। আমি নাচানাচি ভয় পাই, আসলে কি তাই? না, আমি ভয় পাই হচ্ছে যে নাচটা মানে ইম্পোজড, মানে জোরপূর্বক দেয়া। সুরঙ্গে তো আমি নাচছি, সো আমার কথা হচ্ছে যে আমাদের যদি ভাষাই হয় কমার্শিয়াল ভাইবটাই হচ্ছে যে ওকে ফাইন। সো এটা একটা জায়গায় আমার কাছে মনে হয় যে আমি ব্যক্তিগত জীবনেও কখনো আমি গার্লফ্রেন্ডের সাথে প্রেম করতে যে গান ব্যাকগ্রাউন্ডে বাজছে ওটা আমার লিপে বাজে নাই। 1, 2 নাম্বার হচ্ছে যে আমি নাচছি, ওইটা হচ্ছে আমার সত্তা থেকে নাচছি, আমার প্রেমিকা বাজবে না যে তা না। হ্যাঁ, খুব তাড়াতাড়ি হয়তো বাজছে। এটা আমি মানে এটা আমার বিলিফ। সো এই জন্য বলছি ওটা আমার আরামের জায়গা বা ওটা আমার ভালো লাগে, ওটা আমার বিশ্বাসের জায়গা। তার মানে এই না যে আমি কনভেনশনাল ওয়েতে করা বা নাচ গানে ভরপুর মাসালা কোনো ফিল্ম সেটা আমি বিশ্বাস করি না তা না, কিন্তু সেটা হয়তো বা নাম্বার 2-তে সেটাও করব, কোনো সমস্যা নাই। রাত পোহালেই ঈদ, ঈদ ঈদ মানে দাগি, সিনেমা হলে দাগি। তো সেই সময় আর দর্শক কিন্তু যাবে না, কারণ আমরা কিন্তু সব গল্প প্রায় করে ফেলছি। দর্শকদের যদি একটু কিছু বলেন তারপর আমরা শেষ করে দেই। অগ্রিম ঈদ মোবারক। সবাই ইতিমধ্যে হয়তো বা আপনারা জেনে গেছেন যে কালকে ঈদের আনন্দ আমাদেরকে ঘিরে ধরবে। তো একটাই চাওয়া বা আমি বলবো যে এত সব প্রচারণা দাগি নিয়ে আমরা করেছি, এর মানে এই যে আপনাদের কাছে যেন পৌঁছাতে পারি। আপনারা যাবেন, দেখবেন, ভালো লাগলে বলবেন এবং সমালোচনা করবেন যেটা কনস্ট্রাকটিভ লজিক্যাল, ভালো না লাগলেও বলবেন। আমাদের টিম অক্লান্ত পরিশ্রম করেছে। এই ঈদের আনন্দ আমাদের তো দাগিময় হয়ে যাবে, হয়তো বা আপনাদের ভালো লাগলে সেই আনন্দটা আরও ছড়াবে। আর ঈদে আমি ম্যাক্সিমাম ডেতেই ঘুমাই। আমাদের যে ফ্যামিলি যে রিচুয়ালগুলো আছে সেগুলো পালন করার পর আমার ছেলেকে নিয়ে আমি ঈদগার মাঠে যাই, ঈদের নামাজটা পড়ি, এরপরে সুযোগ পেলেই হচ্ছে আমি ঘুমাই। কিন্তু এবার ঈদটা ডিফারেন্ট, মাঝখানের ঈদ তো দুটো গেছে, এবার ঈদে কিন্তু হলে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। তো এবারও আমার ইচ্ছে আছে হলে যে আপনাদের অনুভূতিগুলো লুকিয়ে লুকিয়ে শোনা এবং তারপর যখন সিনেমা শেষ হয়ে যাবে তখন আপনাদের সামনে হাজির হব একটু কুশল বিনিময় করার জন্য। তো অগ্রিম ঈদ মোবারক, দেখা হচ্ছে হলে। আচ্ছা শাকিল ভাইয়া, ঈদ আবার আপনার সিনেমা রাত পোহালে, আপনার কাছে একটু জানতে চাই যে দর্শকদের যদি কিছু বলেন। আমরা যখন সুরঙ্গ বানিয়েছিলাম তখন আপনারা হলে গিয়ে দেখেছেন, সেটাকে হিট ব্লকবাস্টার একটা সিনেমা করেছেন। গত বছর আমরা তুফান করেছি, গত 30 বছরের ইতিহাসে সবচাইতে বড় হিট, এটা আপনারাই করেছেন, হলে এসছেন। এবং এবার যে দাগি নিয়ে আমরা আসছি, আমি আপনাদেরকে বলবো যে আমরা এবারও ডিসঅ্যাপয়েন্ট করব না আপনাদেরকে। আপনারা ওই একই আনন্দ নিয়ে হল থেকে বেরোবেন এবং দাগি সিনেমাটা আপনাদের পরিবার নিয়ে দেখার মতো ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করে আমরা করেছি। তো আপনারা আপনাদের ভাই বোন আত্মীয় স্বজন আপনাদের ফ্যামিলির সবাইকে নিয়ে, বাবা মা সবাইকে নিয়ে আপনারা এই সিনেমাটা দেখতে পারবেন। তো কালকে ঈদ মোবারক এবং দাগি সিনেমা দেখার আমন্ত্রণ রইল সবার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আমি একটু দর্শকদের বলে দিই, দর্শক এবার ঈদে কিন্তু অনেকগুলো বাংলা সিনেমা আসছে, সেই সঙ্গে আসছে দাগিও। সবাই হলে গিয়ে দাগি দেখুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক।